দশম শ্রেণীর 4 নম্বর অধ্যায়ে রয়েছে তাপের ঘটনাসমূহ, থার্মাল ফিনোমেনা। এখানে মূলত রয়েছে প্রথমে তাপীয় প্রসারণ, আর দ্বিতীয় অংশে রয়েছে তাপের পরিবহন। তাপীয় প্রসারণ আমরা জানি, এই তাপীয় প্রসারণের বিভিন্ন রকম প্রসারণ, তাপীয় প্রসারণের উদাহরণ, বিভিন্ন প্রকার প্রসারণ, এইসব বিষয়ে এখানে আলোচনা রয়েছে। তাপের প্রসারণ বলতে আমরা কি বুঝি? না, তাপ প্রয়োগে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বৃদ্ধি পায়। সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে, কিংবা গ্যাসীয় হতে পারে। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে রেল লাইন, তারপরে ধাতব ছিপি অথবা দ্বিধাতব পাত, এরকম অনেক বিষয় আমরা জানি, দৈনন্দিন জীবনে আমাদের অভিজ্ঞতা রয়েছে। সেখানে আমরা তাপের প্রসারণের ঘটনা একেবারে প্রত্যক্ষ করতে পারি। কঠিনের ক্ষেত্রে যেমন প্রসারণ হয়, তরলের ক্ষেত্রেও তেমনি প্রসারণ হয়। আমরা ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার সম্পর্কে জানি। সেই থার্মোমিটারে যে পারদ ব্যবহার করা হয়, সেটা দেহের তাপমাত্রা, দেহ থেকে তাপ নিয়ে তার তাপমাত্রা বাড়ে। সেই তাপমাত্রা বৃদ্ধির জন্য সেখানে পারদের প্রসারণ হয়। তার ফলে পারদের স্তম্ভটা আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা থেকেই আমরা দেহের তাপমাত্রা নির্ণয় করতে পারি। এটাও একটা তাপীয় প্রসারণের উদাহরণ। আর গ্যাসের প্রসারণ তো আমরা জানি যে আমরা কোনো বেলুনে যদি সামান্য তাপ প্রয়োগ করি, তাহলে বেলুনটা প্রায় সঙ্গে সঙ্গেই ফেটে যায়। গ্যাসের প্রসারণ আমরা বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে পরবর্তীকালে আলোচনা করব। পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞানে গ্যাসের প্রসারণ বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা দেখতে পেলাম, আলোচনা করলাম যে তাপ প্রয়োগে বিভিন্ন পদার্থের প্রসারণ হয়। কঠিন পদার্থেরও হয়, তরল পদার্থের হয়, আর গ্যাসীয় পদার্থেরও হয়। তাপীয় প্রসারণের ঘটনা কঠিন, তরল আর গ্যাসের ক্ষেত্রে কীরকম হয়? কঠিনের ক্ষেত্রে তাপের প্রসারণটা আমরা কিন্তু একেবারে সরাসরি বুঝতে পারি না। তোমরা দেখবে যে তাপের ফলে হচ্ছে রেল লাইন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তার জন্য রেল লাইনের কিছু কিছু দূরত্বে একটু করে গ্যাপ রাখা হয়। এখানে রেল লাইনকে জোড়া হয়, এর উপরে জোড়া থাকে। এই যে গ্যাপ, এই গ্যাপটা খুব সামান্যই থাকে। এবারে এটা যখন দুপুরবেলা গ্রীষ্মকালে, যখন সূর্যের তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে, তখন কি হয়, এটা আরও একটু ক্লোজ হয়ে যায়, এই গ্যাপটা কমে যায়। আবার যখন শীতকালে, যখন রাত্রিবেলা, যখন তাপমাত্রা অনেক কম হয়, তখন কি হয়, এই গ্যাপটা একটু বেড়ে যায়। এই সামান্য গ্যাপের পার্থক্য রাখলেই হয়ে যাচ্ছে। কঠিনের ক্ষেত্রে এই প্রসারণটা কিন্তু খুব একটা বেশি নয়। আর তরলের ক্ষেত্রে এই প্রসারণটা আমরা চাক্ষুষ করতে পারি। তোমরা দেখেছো যে থার্মোমিটারে এরকম একটা বাল্বের মধ্যে পারদ থাকে এবং এটা একটা সরু নল, পুরোটাই কাঁচের তৈরি। এবার এই সাইডে, যে দুটো সাইডে থাকে, অনেক সময় দুটো সাইডে অংশাঙ্কন করা থাকে, কোনোটায় ডিগ্রি সেলসিয়াস স্কেল, কোনোটায় ডিগ্রি ফারেনহাইট স্কেল। এখানে কি হয়, যখন আমরা দেহের সঙ্গে এটাকে সংস্পর্শে আনছি, দেহ থেকে এর তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করলে এর তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে এর আয়তন বাড়ে, এর আয়তন বাড়লে আস্তে 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 এই পারস্তম্ভটা উপরের দিকে উঠতে থাকে। তাহলে তরলের তাপীয় প্রসারণটা আমরা অনেকটাই চাক্ষুষ করতে পারি। গ্যাসের ক্ষেত্রে তো হয়ই। গ্যাসের ক্ষেত্রে গ্যাস থার্মোমিটারও রয়েছে, অথবা অন্যান্য বিষয় রয়েছে, যেখানে আমরা গ্যাসের ক্ষেত্রে দেখেছি সামান্য তাপমাত্রা বৃদ্ধিতে নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। গ্যাসীয় পদার্থের প্রসারণ অলরেডি আমরা গ্যাসের
চ্যাপ্টারে আলোচনা করেছি। গ্যাসের ধর্মাবলীতে আমরা সেখানে দেখেছি চার্লসের সূত্র অনুযায়ী ভিটি T°C উষ্ণতায় গ্যাসের আয়তন সমান হবে 0°C গ্যাসের আয়তন V0 × 1 + T/273। এখানে টি হলো ডিগ্রি সেলসিয়াস স্কেলে উষ্ণতা। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে T°C উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পায় সেটা আমরা জানি, এবং আমরা সেখানে বলেছি বাস্তব গ্যাস হোক আদর্শ গ্যাস হোক মোটামুটিভাবে এই যে উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাওয়াটা মোটামুটিভাবে ফিক্সড একটা নির্দিষ্ট রকম। কঠিন আর তরলের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে না। বিভিন্ন রকম কঠিনের ক্ষেত্রে এই প্রসারণটা বিভিন্ন রকম হয়, বিভিন্ন প্রকার তরলের ক্ষেত্রে এই প্রসারণটা বিভিন্ন রকম হয়। মোটামুটিভাবে এই আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে কঠিনের প্রসারণ লেস দেন তরলের প্রসারণ লেস দেন গ্যাসীয় পদার্থের প্রসারণ। কঠিনের ক্ষেত্রে প্রসারণ খুবই কম হয়, তরলের ক্ষেত্রে মোটামুটি হয়, আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অনেকটাই বেশি হয়। কঠিনের প্রসারণ একটা লোহার দণ্ড বা একটা অ্যালুমিনিয়ামের দণ্ডের যে প্রসারণ হয় 40°C উষ্ণতা বৃদ্ধিতে বা 20°C উষ্ণতা বৃদ্ধিতে দৈনন্দিন জীবনে যে উষ্ণতাগুলো বৃদ্ধি পায় তাতে আমরা দেখেছি সেই প্রসারণটা খুবই সামান্য। আমরা খালি চোখে কিন্তু সেই প্রসারণটা বুঝতে পারি না। তরলের প্রসারণ মোটামুটিভাবে বুঝতে পারি, আর গ্যাসের প্রসারণ অনেক অনেক বেশি মাত্রায় হয়। এবারে এই কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের প্রসারণের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। যখন আমরা প্রসারণগুলো দেখি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে আমরা কঠিনের ক্ষেত্রে আমরা যখন একটা কঠিনকে রাখি তার জন্য কোনো পাত্র লাগে না, কঠিনটাকে এমনিই রাখা যাচ্ছে, এমনিই কঠিনটা বসে থাকে। এবারে কে যদি তাপ দিই তাহলে এর উষ্ণতা বাড়বে, উষ্ণতা বাড়লো, তার জন্য কিন্তু এর আয়তন বাড়বে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কঠিনটাকে যদি আমি এরকম ব্লক হিসাবে ভাবি তাহলে তার দৈর্ঘ্যও বাড়বে, প্রস্থও বাড়বে, উচ্চতাও বাড়বে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বাড়া মানে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই বাড়া মানে তার আয়তন বৃদ্ধি পাবে। তাহলে কঠিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য ইংরেজি লেন্থ এল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল ইংরেজি এরিয়া বা সারফেস এরিয়া S/A দিয়ে লেখা হয় এ বৃদ্ধি পায়, এবং ভলিউম আয়তন বা ভলিউমও বৃদ্ধি পায়। তাহলে কঠিনের ক্ষেত্রে আমরা দেখলাম যে দৈর্ঘ্যের বৃদ্ধি পেতে পারে, প্রস্থ বৃদ্ধি পেতে পারে, উচ্চতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পাওয়া মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেতে পারে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে আয়তন বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কঠিনের ক্ষেত্রে এই তিন প্রকার প্রসারণ আমরা দেখতে পাই। তরলের ক্ষেত্রে দেখো, তরল কিন্তু একা থাকবে না, তরলকে একটা পাত্রের মধ্যে রাখতে হয়। এবার তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তরলের নির্দিষ্ট আকৃতি নেই। তাহলে এখানে এই যে তরলটা রাখা হয়েছে এখানে যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি হবে, তরলটাও উত্তপ্ত হবে, তরলের উষ্ণতা T°C বৃদ্ধি পেলে এই পাত্রটারও উষ্ণতা T°C বৃদ্ধি পাবে। সাধারণত তরলকে কঠিন পাত্রে রাখা হয়, তরলকে তো আর তরল পাত্রে রাখা যাবে না বা গ্যাসীয় পাত্রে রাখা যাবে না, পাত্র মানেই সেটা হচ্ছে কঠিন পদার্থ দিয়ে তৈরি। তাহলে দেখো এখানে কঠিন পদার্থটাও বৃদ্ধি পাচ্ছে, এরও বৃদ্ধি হচ্ছে, আর তরলেরও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে আমি তরলের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য বা ক্ষেত্র এই দুটো জিনিস পাবো না, কারণ তরলের তো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা সারফেস এরিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেরকম আমরা হিসাব করি না, আমরা তরলের আয়তন হিসাব করি। এই কারণে আমরা বলতে পারবো তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণটাই দেখা হয়, কারণ তরলের দৈর্ঘ্য বলে কিছু হয় না, তরলের প্রস্থ বলে কিছু হয় না, তরলের ক্ষেত্রফল বলে কিছু হয় না। তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন সেই পাত্রের আকৃতি লাভ করে। তরলের নির্দিষ্ট আয়তন রয়েছে, একটা নির্দিষ্ট বায়ুমণ্ডলের চাপে নির্দিষ্ট উষ্ণতায় তরলের আয়তন নির্দিষ্ট। এবার উষ্ণতা যখন বাড়বে তখন তরলের আয়তন বৃদ্ধি পাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তরলের উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন বৃদ্ধি পায়, এবং তার সাথে সাথে তরলকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আয়তনও বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে তরলের যে আয়তন বৃদ্ধি পাচ্ছে এরকম করে যদি আমরা আঁকি, এরকম একটা সরু একটা নল থাকবে, এরকম একটা পাত্র থাকবে, এই পাত্রের মধ্যে তরল রাখা আছে, এই তরলটা এই মুহূর্তে এই পর্যন্ত আছে, এই এ দাগ পর্যন্ত রয়েছে।
এবারে আমি একে উত্তপ্ত করলাম। মনে করলাম যে প্রথমে এই যে পাত্রটা, এই পাত্রটা উত্তপ্ত হলো, তরল উত্তপ্ত হয়নি, পাত্রটাই খালি উত্তপ্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে পাত্রটা যখন উত্তপ্ত হয়ে যাবে, পাত্রটার আয়তন বেড়ে যাবে। পাত্রটার আয়তন বেড়ে যাওয়া মানে এই তরলটা একটু নেমে যাবে। কিন্তু তুমি কিন্তু এই তরলটা নেমে যেতে কখনোই দেখবে না। যখন উত্তপ্ত করা হয় তখন একসঙ্গেই দুটো, সে কম বেশি যাই হোক না কেন, দুটো পদার্থই একসঙ্গে উত্তপ্ত হয়। কিন্তু আমরা এখানে বোঝার সুবিধার্থে যদি আমি ধরে নিই যে এ কিছুটা নেমে যাচ্ছে, আবার এই তরলটা যখন প্রসারিত হচ্ছে, আমরা আগেই বলেছি যে কঠিনের থেকে তরলের প্রসারণ বেশি, তাহলে তরলটা কি হবে, আবার এইখান থেকে প্রসারিত হয়ে এই পর্যন্ত আসলো, সি পর্যন্ত। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে এ থেকে যে বিতে নামলো, এটা কিন্তু দৈর্ঘ্য নামছে বলছি, কিন্তু এটা তো একটা চোঙের মতো, নল মানে একটা চোঙের মতো। তাহলে এর যে আয়তনটা, অর্থাৎ এ থেকে বি, এইটার দৈর্ঘ্য যদি আমি এক্স ধরি, তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি এ ধরি, তাহলে এটা চোঙের ক্ষেত্রে চোঙের আয়তন কি হয়, চোঙের ভূমি ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল এ যদি হয় বা আলফা যদি হয়, আলফা ইন্টু এক্স হবে এই উচ্চতাটা। এখানে কিন্তু আলফা ইন্টু এক্স দিয়ে আমরা দেখাবো না, আমরা শুধু এ বি দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই পরিমাণটা যে তরল নেমে যাচ্ছে, এই তরলটা কিসের জন্য নেমে যাচ্ছে না, কঠিনের প্রসারণের জন্য নেমে যাচ্ছে, অর্থাৎ পাত্রের প্রসারণের জন্য নেমে যাচ্ছে। আর বি থেকে সি পর্যন্ত যে তরলটা উঠলো, কি জন্য উঠলো না, তরলের নিজস্ব প্রসারণের জন্য উঠলো, অর্থাৎ প্রকৃত প্রসারণের জন্য উঠলো। তাহলে আপাতভাবে আমরা দেখতে পাচ্ছি কোনটা, এই এ থেকে সি পর্যন্ত ওঠাটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা তরলের যখন প্রসারণ বলছি, তরলের দু রকম প্রসারণের কথা বলছি। একরকম প্রসারণ হলো তার প্রকৃত প্রসারণ, অর্থাৎ এই যে বি থেকে সি পর্যন্ত উঠেছে এইটা তার প্রকৃত প্রসারণ। এই আয়তনের তরলটাই হচ্ছে প্রকৃত প্রসারণ হয়েছে তরলের, মোট আয়তনের এই অংশটা প্রসারিত হয়েছে। আর এইটা এ বিটা হচ্ছে পাত্রের প্রসারণ। আর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলি, অ্যাপারেন্ট বা আপাত প্রসারণ। তাহলে এই আপাত প্রসারণটা কি, আমরা তো দেখতে পাচ্ছি যে এ থেকে সিতে প্রসারণ হয়েছে, এটাই হচ্ছে আপাত প্রসারণ। অর্থাৎ এ থেকে সি এর মধ্যে এই অংশে যে তরলটা রয়েছে, এই তরলের এই প্রসারণটা হয়েছে বলে, এই আয়তনের তরলের প্রসারণ হয়েছে বলেই আমরা বুঝবো। অর্থাৎ এখানে আমরা ডেল্টা ভি, অর্থাৎ আয়তনের যে বৃদ্ধি, সেটাকে আমরা সাধারণত কি দিয়ে লিখি, ডেল্টা দিয়ে লিখি। বৃদ্ধি বোঝাতে, পরিবর্তন বোঝাতে আমরা ডেল্টা ব্যবহার করি। তাহলে ডেল্টা ভি মানে আয়তন বৃদ্ধি। এই আয়তন বৃদ্ধিটা, এটা যদি এ থেকে সি এর মধ্যে ধরি, সেটা আমরা কি বলবো, অ্যাপিয়ারেন্ট মানে আপাত। আর ডেল্টা ভি বি থেকে সিতে ধরলে, অর্থাৎ এখান থেকে বি থেকে সিতে তরলের প্রকৃত প্রসারণ, এটা রিয়েল, ডেল্টা ভি রিয়েল। আর এ থেকে বি এই যে নেমেছিল, এটা কার প্রসারণের জন্য নেমেছিল না, এই পাত্রটার প্রসারণের জন্য নেমেছিল। তাহলে এটা হবে ভি সলিড, ভি সলিড। তাহলে এদের মধ্যে রিলেশন কি, তুমি দেখো যে এ বি সি, আমি যদি লিখি বি সি সমান কি হবে, এসি প্লাস এবি, বিসি সমান এসি প্লাস এবি। এবার এর সঙ্গে বিসি তো দৈর্ঘ্য, এর সঙ্গে যদি আলফা গুণ করি, মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা আমি এখানে লিখেছিলাম, এই যে আলফা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু বিসি, ধরো এটা বি আর এটা সি, তাহলে এটা হবে এই আয়তনটা। এই আয়তনটা অ্যাকচুয়ালি কি, এই আয়তনটা হচ্ছে এইটা ভি, ডেল্টা ভি রিয়েল, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ। তাহলে বিসিটা আমি লিখবো ডেল্টা ভি রিয়েল। আর এসিটা কি, এসিটা হলো যেটা আমরা দেখতে পাচ্ছি তরলের, আমরা এখানে তরলটা প্রাথমিকভাবে ছিল এই লেভেল থেকে এই লেভেলে উঠতে দেখেছি, আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে এসি হলো ভি ডেল্টা ভি অ্যাপিয়ারেন্ট আপাত প্রসারণ, প্লাস এবি, এবি হলো পাত্রের প্রসারণের জন্য হয়। তাহলে ডেল্টা ভি আর সমান হচ্ছে ডেল্টা ভি এ প্লাস ডেল্টা ভি এস। তরলের ক্ষেত্রে এই আপাত প্রসারণ আছে, কিন্তু কঠিনের ক্ষেত্রে কোনো আপাত প্রসারণ নেই, কারণ কঠিন তো নিজে থাকে, কঠিন তো অন্য কোনো পাত্রের মধ্যে থাকে না। এই কারণে কঠিনের শুধুই প্রকৃত প্রসারণ, কঠিনের যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ দেখতে পাই। এবার সেই প্রকৃত প্রসারণটা তিন রকমের হয়। দৈর্ঘ্যের দিকে প্রসারণ, সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ, আর এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ,
আর এটা হচ্ছে আয়তন প্রসারণ। এই 3 রকম প্রসারণ, কিন্তু 3 রকমই হচ্ছে রিয়েল, প্রকৃত প্রসারণ। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসকে কি করা হয়, পাত্রে রাখা হয়। যে পাত্রে রাখা হয় গ্যাস সেই পাত্রের আকার ধারণ করে এবং পাত্রের আয়তন আর গ্যাসের আয়তন সমান হয়। এক্ষেত্রেও গ্যাসের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রেরও প্রসারণ হয়, কিন্তু আমরা দেখেছি গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান অত্যন্ত বেশি, পাত্রের প্রসারণ গুণাঙ্কের থেকে অনেক বেশি। এক্ষেত্রে পাত্রটা কঠিন পদার্থের প্রসারণের মান গ্যাসীয় পদার্থের প্রসারণের অপেক্ষা অনেক অনেক বেশি কম। এই কারণে আমরা কিন্তু এক্ষেত্রে আপাত প্রসারণ কথাটা ব্যবহার করি না। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে আপাত প্রসারণ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন স্তর, মানে কোন স্টেট, কোন অবস্থার পদার্থের ক্ষেত্রে আপাত প্রসারণ কথাটা ব্যবহার করা হয়। তরল অবস্থার পদার্থের ক্ষেত্রে আপাত প্রসারণ ব্যবহার করা হয়। কোন অবস্থার পদার্থের ক্ষেত্রে আপাত প্রসারণ কথাটা প্রযোজ্য নয়, কঠিন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর কোন অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলেও ব্যবহার করা হয় না, সেটা হলো গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে। কেন না, গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তন যা বাড়ছে তার তুলনায় গ্যাসের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। এই কারণে পাত্রের আয়তন এখানে নগণ্য, পাত্রের আয়তন এখানে নগণ্য। তাহলে আমরা বুঝতে পারছি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ, তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ। তবে সেই আয়তন প্রসারণ 2 রকমের হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আর কঠিনের ক্ষেত্রে এই আয়তন প্রসারণ কি হয়, প্রকৃত প্রসারণ হয়, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয় আর আয়তন প্রসারণ হয়। তাহলে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের কথা আমরা আলোচনা করলাম। সেখানে দেখলাম যে কঠিন পদার্থের প্রসারণ খুব কম হয়, তরল পদার্থের যে আয়তন সেটা কঠিনের থেকে অনেক গুণ বেশি হয়, প্রায় 10 গুণ থেকে 50 গুণ পর্যন্ত বেশি হয়। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তারও বেশি হয়, প্রায় 1000 গুণও বেশি হয়। অর্থাৎ আমরা দেখলাম যে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ সব ধরনের পদার্থের কিন্তু প্রসারণ হয়। সেই প্রসারণটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম। দুটো কঠিনের ক্ষেত্রে প্রসারণ আলাদা হয়, তামা আর লোহার প্রসারণ এক হবে না, অ্যালুমিনিয়াম কপার এর প্রসারণ এক হবে না, কাঠের প্রসারণ এক হবে না। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে সেই প্রসারণের মান বিভিন্ন রকম। তরলের ক্ষেত্রেও তাই, বিভিন্ন তরলের প্রসারণ কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন পারদের প্রসারণ একরকম হবে, গ্লিসারিনের প্রসারণ একরকম হবে, জলের প্রসারণ একরকম হবে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সমস্ত গ্যাসকে যখন আদর্শ গ্যাস ধরা হয় তার কিন্তু প্রসারণ প্রায় একই হয়। এই কারণে গ্যাসীয় পদার্থের প্রসারণ, গ্যাসের চ্যাপ্টারে আমরা আদর্শ গ্যাসের যে প্রসারণ দেখেছি, অর্থাৎ চার্লসের সূত্রে যেটা পেয়েছি সেই সূত্র অনুযায়ী হয়। এখন আমরা দেখে নেব যে কঠিনের ক্ষেত্রে এই 3 প্রকার প্রসারণ কি কি। কঠিনের ক্ষেত্রে 3 প্রকার প্রসারণ হলো, একটা হলো দৈর্ঘ্য প্রসারণ, আর একটা হলো ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ, আর একটা হলো আয়তন প্রসারণ। এটাকে বলা হচ্ছে কি লিনিয়ার এক্সপানশন, এটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল এক্সপানশন বা এরিয়া এক্সপানশন, আর এটা হচ্ছে ভলিউম এক্সপানশন। এই 3টে এক্সপানশন আমরা দেখতে পাবো। এই লিনিয়ার এক্সপানশন দৈর্ঘ্য প্রসারণটা কি না, একটা দণ্ডকে যদি নেওয়া হয়, কঠিন পদার্থের একটা দণ্ড যার দৈর্ঘ্য L, এবার সেটার উষ্ণতা ধরো T1, এবারে এর উষ্ণতা বেড়ে T2 ডিগ্রি সেলসিয়াস হলো, T1 ডিগ্রি সেলসিয়াস থেকে T2 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন দেখা যাবে এর দৈর্ঘ্য কিছুটা বেড়েছে। সেটা আমরা যদি খুব সূক্ষ্ম মেজারমেন্ট করি পরীক্ষার থেকে আমরা বুঝতে পারবো, আমরা খালি চোখে এটা বুঝতে পারি না, এর প্রসারণ গুণাঙ্কটা খুব বেশি নয়। এবারে আমরা দেখছি, দেখো যে এই দৈর্ঘ্যটা যদি L হয় তাহলে এখানে ধরো দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল l দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে কত দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল l না, L দৈর্ঘ্যের জন্য বৃদ্ধি পেল স্মল l। কত উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পেল স্মল l না, T2 মাইনাস T1 সমান T যদি ধরি, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি পেল L। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য কি হবে, আর একক যদি হতো, দণ্ডটা যদি 1 মিটার হতো, দণ্ডটা এটা ধরো 10 মিটার নিয়েছি, 1 মিটার হলে কি হতো, এটা
কম হতো। তাহলে এই যে দৈর্ঘ্য প্রসারণটা, এই দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করছে প্রাথমিক দৈর্ঘ্যের উপর, উষ্ণতা বৃদ্ধির উপর। ঠিক আছে, এইটা নির্ভর করছে, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে দৈর্ঘ্য বৃদ্ধিটা তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে স্মল এল সমানুপাতিক এল, আবার স্মল এল সমানুপাতিক স্মল টি, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। তাহলে এই দুটোকে একসঙ্গে আমি যদি লিখি, যৌগিক ভেদের নিয়ম তোমরা ক্লাস 10-এ পড়বে, গণিতে আছে যে এল সমানুপাতিক স্মল এল, ক্যাপিটাল এল ইন্টু টি। স্মল এলটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, ক্যাপিটাল এল হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এল সমান হচ্ছে আলফা ইন্টু এল ইন্টু টি। এই আলফাটা হলো সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকটাকেই বলা হচ্ছে, আলফাটাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে এল সমান হচ্ছে ক্যাপিটাল এল ইন্টু আলফা ইন্টু টি। তাহলে আলফা ইকুয়ালস টু হবে এল বাই এল টি। তাহলে আলফা এর সংজ্ঞা আমি কি বলবো, যে একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, দেখো এল ইকুয়ালস টু 1 বসাও, টি ইকুয়ালস টু 1 বসাও, তখন আলফা ইকুয়ালস টু এল হয়ে যাবে। তাহলে আমি সেটাকেই আমরা ঘুরিয়ে লিখতে পারবো কি, সংজ্ঞা দিতে পারবো কি না, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করলে তার যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পায়, তার যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে তার যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে বলা হয় ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বা ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, দেখো এল এর একক মিটার, এই এল এর একক মিটার, আর টি এর একক ডিগ্রি সেলসিয়াস। টি কিন্তু এখানে সময় বলে ভুল করবে না, ডিগ্রি সেলসিয়াস, তাহলে মিটার মিটার কেটে গেল, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এছাড়া কি হতে পারে, ফারেনহাইট স্কেল হলে ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, তাহলে আলফা ইকুয়ালস টু এল বাই ক্যাপিটাল এল ইন্টু টি। এখানে আলফা এর একক কি হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে এই আলফার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি বলে, আলফার মান দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তোমরা দেখতেই পাচ্ছ যে স্মল এল বাই ক্যাপিটাল এল টু টি, স্বাভাবিকভাবে তোমাদের মনে হতে পারে যে এইগুলো সবার উপর নির্ভর করে, তা কিন্তু নয়। আলফাটা হচ্ছে তোমার বেসিক, অর্থাৎ এটাই হচ্ছে উপাদানের উপর নির্ভর করে, আরগুলো কোনোটাই উপাদানের উপর নির্ভর করে। তুমি একটা লোহার দণ্ড যত খুশি বড় তৈরি করতে পারো নিজের ইচ্ছায়, তুমি তার উষ্ণতা যত খুশি বড় বাড়াতে পারো, তার জন্য এইটা বৃদ্ধি পাবে, কিন্তু এইটা ফিক্সড থাকবে। অর্থাৎ কোনটি বেশি মৌলিক, এই আলফাটা বেশি মৌলিক। একটা নির্দিষ্ট উপাদানের জন্য, একটা কঠিন পদার্থ সেটা যদি লোহা হয়, সেই লোহার আলফাটা কিন্তু ফিক্সড থাকবে। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটাই হচ্ছে বেশি মৌলিক। এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, এগুলো কোনোটার উপর নির্ভর করে না, এগুলো সবগুলোই বরং এটা বরং এর উপর নির্ভর করে যে কতটা বাড়বে। এই স্মল এলটা হচ্ছে এল এর উপর নির্ভর করে, আলফার উপর নির্ভর করে, টি এর উপর নির্ভর, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করে কোন কোন বিষয়ের উপর যদি বলে, তাহলে ওই দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যের উপর, দণ্ডের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উপর, আর দণ্ডের উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, এইটা আমরা বলতে পারবো। কিন্তু উল্টো দিক থেকে এই সূত্রটা থেকে কেউ মনে করতে পারে যে দৈর্ঘ্যের উপর আলফা নির্ভর করে, তাহলে কিন্তু সে ভুল ভাবছে, এটা কখনোই হবে না। কেবলমাত্র আলফা তার উপাদানের উপর নির্ভর করে, অর্থাৎ উপাদানটি যদি লোহা হয় তবেই আলফার মান নির্দিষ্ট হবে, উপাদানটা যদি কপার হয় তবেই আলফার মান নির্দিষ্ট হবে, উপাদানটা যদি কাঁচ হয় তবেই আলফার মান নির্দিষ্ট হবে। আলফার মান উপাদানের উপর নির্ভর করে। আর আলফার মান চেঞ্জ হয় কিসের উপর না, একক চেঞ্জ করলে তার মান তো চেঞ্জ হবেই। এখানে আমি যদি ফারেনহাইট স্কেলে যাই তাহলে আলফার মান আলাদা হবে, সেলসিয়াস স্কেলে একরকম হবে আর ফারেনহাইট স্কেলে আর একরকম হবে। তাহলে আলফার মান সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে আলাদা আলাদা হয়। আলফা সেলসিয়াস স্কেলে আলফা সি যদি লিখি আর ফারেনহাইট স্কেলে যদি আলফা এফ লিখি, তবে এদের মধ্যে রিলেশন কি না, তোমরা দেখো 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি পাওয়া। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানে 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি পাওয়া। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানে ফারেনহাইট স্কেলে 180/100 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাওয়া,
অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া মানে ফারেনহাইট স্কেলে 9/5, দেখো কেটে দাও, 2×9=18, 2×5=10 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাওয়া। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধি বেশি না 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি বেশি? দেখো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে 9/5, 9/5 মানে 1-এর থেকে বেশি, উপরে বেশি আছে 1-এর থেকে বেশি, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি যা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি তার থেকে বেশি। তাহলে একটা দণ্ড আছে, এই দণ্ডের উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস একবার বৃদ্ধি করলাম, আর একবার 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করলাম, কোন ক্ষেত্রে দণ্ডটার উষ্ণতা বেশি বাড়বে? দণ্ডটার দৈর্ঘ্য উষ্ণতা তো বাড়ছে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে এখানে, আর 1 ডিগ্রি ফারেনহাইট বাড়ছে এখানে, তাহলে এখানে দৈর্ঘ্য বেশি বাড়বে না এখানে দৈর্ঘ্য বেশি বাড়বে? চেষ্টা করো প্রথমে, তারপরে তুমি মিলিয়ে নাও। যে দেখো 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে কিন্তু বেশি উষ্ণতা বৃদ্ধি এখানে বলেছি, তাহলে এই ক্ষেত্রে যদি ডেল্টা এল 1 হয় আর এই ক্ষেত্রে যদি ডেল্টা এল 2 হয়, তাহলে এই ডেল্টা এল 1টা গ্রেটার দেন ডেল্টা এল 2, ঠিক কি না? ডেল্টা এল 1 গ্রেটার দেন ডেল্টা এল 2, বোঝা গেল? যে ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধিটা 1 সেলসিয়াসের জন্য 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধির জন্য বেশি হয়, 1 ডিগ্রি ফারেনহাইটের জন্য কম হয়। তাহলে এটা যদি এই দণ্ডের দৈর্ঘ্যটা যদি একক হতো, তাহলে একক 1 মিটার, এই দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার। একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে না এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে? এখানে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে। তাহলে এটাকে আমি কি লিখবো? এই ডেল্টা এল 1টাকে আলফা সি, আর এটাকে আমি কি লিখবো? আলফা এফ। তাহলে কোনটা বেশি হবে? আলফা সি গ্রেটার দেন আলফা এফ। কত গুণ বেশি হবে? না আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ। আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ। তাহলে আলফা সি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে সমান দৈর্ঘ্যের দুটো দণ্ডে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হয় একটার, আর একটা দণ্ডে যদি 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি হয়, তখন যেটার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেয়েছে সেই দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু বেশি বৃদ্ধি পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আলফা সি সেলসিয়াস স্কেলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি হয়, ফারেনহাইট স্কেলে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ। এটা গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা পেলাম। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে যে সূত্র পেলাম সেটা কি? এল ইন্টু ক্যাপিটাল এল ইন্টু আলফা ইন্টু টি। এই স্মল এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। এটা কি? দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য। আর আলফা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এইখানে যদি আমরা উদাহরণ দিই যে একটা দণ্ড আছে, একটা দণ্ডের দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার। এবারে এই দণ্ডটা ধরো এমন একটা ধাতু, তার আলফা 3 × 10⁻⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এবার এই ধাতুটার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। তাহলে আমাদের এই ইনফরমেশানগুলো দেওয়া আছে। একটা দণ্ডের দৈর্ঘ্য 2 মিটার, দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3 × 10⁻5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর সেই দণ্ডটার উষ্ণতা বৃদ্ধি টি সমান হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমাকে বলবে যে এই উষ্ণতা বৃদ্ধির জন্য দণ্ডটির দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেল। তাহলে আমরা স্মল এল সমান এল ইন্টু আলফা ইন্টু টি লিখব। এল এর মান 2 মিটার, আলফা 3 × 10⁻5, টি 50। তাহলে এখানে হবে কত? 50 দুগুণে 100, 3 × 10⁻100 এর সঙ্গে গুণ হলে 10⁻2 -5 + 2 -3 মিটার। এই -3 মিটার মানে কি? 3 মিলিমিটার। তাহলে এই দণ্ডটার দৈর্ঘ্য কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে 3 মিলিমিটার বাড়বে। তাহলে এইভাবে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা জানব এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ইম্পর্টেন্স,
কি কারণে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা রাশিটা আনলাম সেটা আমরা বুঝতে পারবো যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই মানটা বিভিন্ন রকম। যখন বিভিন্ন পদার্থ নিয়ে কাজ হবে, সেতু বানানো হবে, কি রেল লাইন করা হবে, কি অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশন হবে, সেখানে তো উষ্ণতা বৃদ্ধি পায়। যখন একটা কনস্ট্রাকশন হয়, একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয় বা একটা সেতু কনস্ট্রাকশন হয়, তখন সেখানে যে পদার্থগুলো দিয়ে আমরা সেটা কনস্ট্রাক্ট করছি সেই পদার্থগুলোর আলফা অবশ্যই আমাদেরকে জানতে হয়। আলফা জানলে তার শীতকালে এবং গ্রীষ্মকালে ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার কত হয়, তার একটা অ্যাভারেজ নিয়ে তার কত বৃদ্ধি পেতে পারে সেটা আমাদেরকে আগে থেকে জেনে রাখতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়ে যায়, দুর্ঘটনা ঘটতে পারে। তার কারণ কি না, এই আলফারটার উপর ডিপেন্ড করবে যে এইটা কত বাড়ছে কি কমছে। 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লো, চেঞ্জ হলো, তার এর বাড়া কমা কতটা হবে সেটা বুঝতে পারবো। এই জন্য আমরা রেল লাইনের ক্ষেত্রে আমরা কি দেখেছি না, রেল লাইনের ক্ষেত্রে এরকম কিছুটা দূরে এরকম গ্যাপ থাকে। এবার কতটা দূরে গ্যাপ নিতে হবে সেটা ডিপেন্ড করবে যে রেল লাইনটা যে পাত দিয়ে তৈরি তার আলফা কত, রেল লাইনটা কোন অঞ্চল দিয়ে গেছে। ধরো আমাদের এখানে মিনিমাম টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হতেও পারে, কখনো ধরে রাখতে হবে, কমের দিকেই বেশি ধরে রাখতে হবে। আবার গ্রীষ্মকালে 45 ডিগ্রি সেলসিয়াসও কখনো কখনো উঠে যায়, এই জন্য সেটাকে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস ধরে নেব। তাহলে এইটা চেঞ্জ হয়, অর্থাৎ উষ্ণতার পার্থক্য এখানে 50 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই কারণে রেলের লাইনে কতটা দূরে আমি কতটা করে গ্যাপ রাখবো সেটা আমাকে লক্ষ্য করতে হয়, এবং সেটা জানা যায় এই আলফাটা জানা থাকলে। এই জন্য তাপের যে তাপের প্রভাবে যে দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটে তার জন্য যে রাশি আমরা পেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কিন্তু হিউজ ইম্পর্টেন্স রয়েছে। কি ইম্পর্টেন্সটা আমরা এখানে দেখতে পেলাম যে এখানে যদি আমি রেল লাইনে প্রচুর একটা গ্যাপ বেশি করে রেখে দিই তাহলে তো চাকা আটকে যাবে, এরকম করে চাকা যদি আটকে যায় তাহলে তো অসুবিধা। তাহলে চাকার তুলনায় এই যদি চাকা হয়, চাকার তুলনায় গ্যাপটা অনেক কম রাখতে হবে, এই গ্যাপটা কম রাখতে হবে। এই গ্যাপটা কম রাখতে গিয়ে আমাকে কি করতে হবে, ঘন ঘন গ্যাপ দিতে হবে। হ্যাঁ, এই কারণে রেল লাইনের ক্ষেত্রে তোমরা দেখবে কিছুটা দূরে এই গ্যাপটা রাখা হয়। শুধু রেল লাইন নয়, বিভিন্ন জায়গায় এই কঠিন পদার্থের যে তাপীয় প্রসারণ তার প্রয়োগ আমরা দেখতে পাই। কোথায় সেই প্রয়োগ দেখতে পাই তোমরা দেখেছো, গরুর গাড়ি হয়তো তোমরা কখনো দেখেছো, মুর্শিদাবাদে এখনো আছে বিভিন্ন জায়গায় পর্যটনের ক্ষেত্রে, সেখানে গরুর গাড়ি থাকে। গরুর গাড়ির চাকাগুলো বেশ বড় বড় হয়, সেই গরুর গাড়ির চাকাতে সেখানে কি থাকে না হচ্ছে কাঠের চাকা করা হয়, কাঠের হুইলটা এরকম চাকা থাকে। সেই চাকার গায়ে কিন্তু লোহার বের করিয়ে রাখা হয়, নইলে চাকাটা তো ক্ষয়ে যাবে। কাঠ তো অতটা ভালো সহ্য করতে পারে না, কাঠের উপর দিয়ে যদি বেশি লোড যায় আস্তে আস্তে কাঠটা ক্ষয়ে যেতে থাকে। এই জন্য সেই ক্ষয়টা কমানোর জন্য সেই চাকার উপরে একটা লোহার বেড় আটকে দেওয়া হয়, সেই চাকার উপরে একটা লোহার বেড় দেওয়া হয়। সেই বেড়টা কিভাবে করা হয় না, প্রথমে চাকাটা তো তৈরি করে নেওয়া হলো, তারপরে বেড়টা আলাদা করে করা হয়। এমনভাবে বেডটা করা হয় যেখানে এখানে কিন্তু ঢুকতে পারবে না, চট করে ঢুকতে পারবে না। এইখানে ধরো বেডটা এইরকম এইরকম পরিধির একটা বেড রাখা হয়। কেন এরকম রাখা হয় না, দেখো এইটা এইরকম রাখা হলে একে বাড়ানো যায়, কারণ আমরা জানি তাপীয় প্রসারণের ঘটনা ঘটে। এটা একটা ধাতু, এই ধাতুর উপর যদি এটা লোহার বেড, লোহা একটা ধাতু, এই ধাতুর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে কি হবে, এই বেডটা বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন আমি এটাকে আস্তে আস্তে পরিয়ে দিতে পারবো কাঠের গায়ে পরিয়ে দিলে কি হবে, সে আটকে থেকে গেল। এবারে তো সে আস্তে আস্তে ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি হবে, সে একদম চিপে এখানে কাঠে বসে যাবে, কাঠের গায়ে আটকে থাকবে। তাহলে সেখানে একটা কি হবে, সে সংকুচিত হতে চাইছে ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু কাঠ তাকে সংকোচন করতে দেবে না, অ্যাকশন রিয়াকশনের জন্য তারা আটকে থাকবে। এইভাবে গরুর গাড়ির চাকায় কিন্তু বেড় পড়ানো হয়। তাহলে গরুর গাড়ির চাকায় যে বেড় পড়ানো হয় সেটা কোন নীতির উপর ভিত্তি করে না, তাপীয় প্রসারণের উপর ভিত্তি করে। কোন পদার্থের তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এখানে এর পরিধিটা, এর ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি হবে 2πr। তোমরা জানো যে একটা সার্কেলের পরিধি 2πr।
2 পাই আর এই পরিধিটার সঙ্গে এটা যদি লোহার হয় তাহলে লোহার আলফা গুণ হবে, আর এটাকে যদি ধরো 100 ডিগ্রি বা 200 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় তাহলে ইন্টু 200 করতে হবে, করলে এটা এইরকম বড় হয়ে যাবে, তখন এটাকে পরানো যাবে। তাহলে তাপের প্রসারণের একটা ব্যবহারিক প্রয়োগ আমরা এখানে পেয়ে গেলাম। আগেই আমরা যে একটা অসুবিধা ছিল সেই অসুবিধাকে ওভারকাম করার জন্য কি করেছি না, রেল লাইনের মাঝে মাঝে ফাঁক রাখতে হয়েছে। না ফাঁক রাখলে কি হতো না ফাঁক রাখলে সেখানে রেল লাইন যদি এরকম এরকম থাকতো কি হতো, যখন গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যেত তখন এরকম বেঁকে যেত, হয় উপরের দিকে উঠে যেত নাহলে সাইডে এরকম বেঁকে যেত, কিছু না কিছু তো হতোই। তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। এছাড়াও তোমরা দেখেছো যখন কংক্রিটের রাস্তা করা হয়, এখন গ্রামে গ্রামে কংক্রিটের রাস্তা হয়ে গেছে, সেই কংক্রিটের রাস্তা এরকম ঢালাই দেওয়ার মাঝে মাঝে এরকম শোলা দিয়ে রাখা হয়, আবার কিছুটা কিছুটা দূরে এরকম শোলা দিয়ে রাখা হয়। এটাও একই কারণে দেওয়া হয়। দেখো যখন গরমকাল তখন এটা উত্তপ্ত হয়ে যাচ্ছে কংক্রিট, তারও তো দৈর্ঘ্য প্রসারণ আছে, সেক্ষেত্রে সেও প্রসারিত হবে। এটা শোলা দেওয়া থাকলে কি হবে, শোলাটা সংকুচিত হতে পারে সহজে, এই জন্য একটু যখন গ্রীষ্মকাল হবে এরকম সংকুচিত হয়ে যাবে, আবার শীতকালে আস্তে 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 এ গ্যাপটা একটু বেড়ে যাবে। এইভাবে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এই ঢালাইগুলো দেওয়া হয়। এছাড়াও তোমরা হয়তো এটা দেখোনি, বুঝতে পার না, কিন্তু তোমরা জানবে যে সেতুর একদিকটা এরকম আটকানো থাকে। সেতু যখন তৈরি করা হয়, ব্রিজ যখন তৈরি করা হয়, এদিকে এই দিক দিয়ে এখানে হচ্ছে নদী আছে, হ্যাঁ, এখানে এই রকম করে রাস্তা চলে গেছে। কিন্তু সেতু, এই যে সেতুটা, এখানে জলের অনেক আগে থেকে সেতুটা শুরু হয়ে যায়, অনেক পরে সেতুটা শেষ হয়। এখানে দুটো দিকে যদি আমি আটকে রাখি তাহলে কি হবে, সেতুটা যখন গরমের সময় সেতুটা তো প্রসারিত হবে, প্রসারিত হলে কি হবে, তার উপর একটা বড় একটা এখানে প্রেসার সৃষ্টি হবে, পীড়নের সৃষ্টি হবে, তার ফলে সেতুটার ক্ষতি হতে পারে। এইখানে কি হয় না, সেতুটার একদিকে আটকানো থাকে কিন্তু অন্যদিকে বড় বড় রোলার এখানে দেওয়া থাকে, ফলে গ্রীষ্মকালে একটু যখন বাড়ছে এই রোলারের উপর দিয়ে একটু প্রসারিত হয়ে যায়, তার ফলে এখানে কোনো ফ্র্যাকচারের ঘটনা ঘটে না। তাহলে যখন সেতু তৈরি হয় সেক্ষেত্রেও কঠিনের প্রসারণ এর কনসেপ্টটা থাকে বলেই আমরা এটা করতে পারি। অর্থাৎ কঠিনের প্রসারণের জন্য এগুলো কিন্তু অসুবিধা, যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের যে কী কী অসুবিধা, এটা একটা অসুবিধা, আগের যেটা বললাম সেটাও অসুবিধা, কিন্তু এই অসুবিধাগুলোকে ওভারকাম করা গেলো কিসের ভিত্তিতে না, এই আলফাটা জেনে, এই সূত্রটা জেনে, এই থিওরিটার উপর বেস করে আমরা এই অসুবিধাগুলোকে ওভারকাম করতে পেরেছি বা পারলাম। এছাড়া আর কি রয়েছে না, হচ্ছে দ্বিধাতব পাত, কঠিনের প্রসারণের একটা ভীষণ ভালো অ্যাপ্লিকেশান, ভীষণ ভালো আমরা এই কঠিনের প্রসারণকে কাজে লাগাই একটা যন্ত্রে, সেটা হলো থার্মোস্ট্যাট, এবং সেই থার্মোস্ট্যাট যন্ত্রে যেটা থাকে সেটা হলো দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত কি থাকে, এইরকম দুটো পাত থাকে, এরকম দুটো পাত, সেই পাত দুটোকে আমি একটার উপর একটাকে বসাবো, তাহলে এই দুটো পাত এক জায়গায় হয়ে গেল। এবার শুধু বসিয়ে দিলে তো আর থাকবে না, এখানে রিভেট করা হয়, পাতগুলোকে কি করা হয়, ফুটো করা হয়, ফুটো করে তাদের ভেতর দিয়ে এরকম করে কিলক লোহার একটা স্পেশালভাবে এটাকে কি করা হয়, আটকে রাখা হয়, রিভেট করা হয়, রিভেট করে তাদেরকে জুড়ে দেওয়া হয়। এবার সাইডে থেকে আমি যদি দেখি পাত দুটোকে আমরা এইরকম দেখতে পাবো। এদের মধ্যে দু ধরনের ধাতু দেওয়া হয়, একটা এক ধরনের ধাতু, একটা আর এক ধরনের ধাতু। একটা ধাতুর আলফা আর একরকম, আলফা 1, আর একটা ধাতুর আলফা আর একরকম। তাতে কি সুবিধা না, দেখো এখানে যদি এই যে দ্বিধাতব পাতটা আছে, এই দ্বিধাতব পাতের যদি উষ্ণতা বাড়ে তাহলে কি হবে না, যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি সে বেশি বাড়বে, আর যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কম, ধরা যাক আলফা 1 গ্রেটার দেন আলফা 2, তাহলে এ বেশি বাড়বে আর এ কম বাড়বে। যখনই বেশি বাড়বে কি হবে, এ এরকম করে বাঁক নেবে, এইরকম করে বেঁকে যাবে। দেখো এই দিকটা বেশি বাঁকছে, এই জন্য এ বেঁকে গেছে। তাহলে দ্বিধাতব পাত যদি থাকে, এটা যদি আলফা 1 হয় আর এটা যদি আলফা 2 হয়, আলফা 1 যদি বড় হয় তাহলে আলফা 1টা যে সাইডে আছে সেই সাইডটা বেশি বাড়বে, তার ফলে এরকম করে বাঁক নেবে। এই যে বাঁকটা, এইটাকে কাজে লাগানো হয় একটা সার্কিটে, ইলেকট্রিক্যাল সার্কিটে। যে সার্কিটে কাজে লাগানো হয়
সেইটার সাহায্যে আমরা থার্মোস্ট্যাট যন্ত্র তৈরি করি। তাহলে থার্মোস্ট্যাট যন্ত্রে যে সার্কিটটা থাকে সেটা দ্বিধাতব পাতের সার্কিট। দ্বিধাতব পাত এইরকম করে থাকে, এখানে একটা তার দিয়ে, এটা তো পাত এমনিতে এটা ধাতুর তৈরি, একটা তার দিয়ে আমি ব্যাটারির সঙ্গে যোগ করলাম, আবার এখানে একটা তার দিয়ে একটা ধাতুর সঙ্গে যোগ করে আমি ব্যাটারি যোগ করলাম, মাঝে এই চাবি টাবি থাকে, কি, হ্যাঁ, রিওস্ট্যাট এই সমস্ত থাকতে পারে, হ্যাঁ, এটা ব্যাটারি, রিওস্ট্যাট, চাবি, কি, এগুলো থাকতে পারে। এবারে ব্যাপারটা কি, যখন ধরো এইভাবে যোগ হয়ে আছে, চাবিটা আমি অন করেছি, অর্থাৎ সুইচটা অন করেছি, এই ব্যাটারি তখন অন হয়ে গেল, এই কারেন্ট এই দিক, ব্যাটারি থেকে কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাচ্ছে, যেতে 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 এটা তো ধাতু, এই ধাতুর মধ্য দিয়ে কারেন্ট গেলে কী হবে, সেখানে তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাপমাত্রা বেড়ে গেলে কি হবে, এর প্রসারণ হবে। এবার এইটা যদি আলফা 1 হয়, এটা যদি আলফা 2 হয়, আলফা 1 গ্রেটার দেন যদি আলফা 2 হয়, তাহলে কি হবে, যখন তাপমাত্রা বেড়ে যাবে এটা এইরকম করে বেঁকে যাবে। তখন দেখো এর সঙ্গে আর এর টাচ থাকলো না, এটা সরে গেল, এখান থেকে টাচ হারিয়ে গেল, অটোমেটিক এই সার্কিটটা অফ হয়ে গেল। তাহলে এই দ্বিধাতব পাত, অর্থাৎ দ্বিধাতব পাতের একটা ব্যবহার যদি বলে, সেই পাতের ব্যবহার কি না, এটা স্বয়ংক্রিয় সুইচ হিসাবে কাজে লাগানো গেল। কিভাবে কাজে লাগলো সেটা তোমরা দেখতেই পেলে, যে এরকম একটা সার্কিট আছে, এটা জয়েন্ট করা ছিল, এর ফলে এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছিল, কোনো অসুবিধা হয়নি, কারেন্ট যাচ্ছে। এবারে যখন এইটায় কারেন্ট যেতে যেতে বা কোনো কারণে তাপমাত্রা বেড়ে যাবে, তখন এই দ্বিধাতব পাতটা কী হবে, বেঁকে যাবে, বেঁকে গেলে কী হবে, এর কানেকশানটা চলে যাবে, অর্থাৎ এই সার্কিটটা অফ হয়ে যাবে। এইভাবে কিন্তু দ্বিধাতব পাত কাজ করে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে। কোথায় এটা ব্যবহার করা হয়, তোমরা ইলেকট্রিক ইস্ত্রি দেখেছো, এখনকার দিনে প্রত্যেকের বাড়িতে প্রায় ইলেকট্রিক ইস্ত্রি আছে। সেখানে ইলেকট্রিক ইস্ত্রিতে কী করা হয় না, প্রথমে আমরা সুইচ দিয়ে ইলেকট্রিক ইস্ত্রিটাকে বসিয়ে রাখি, কিছু সময় পরে আমরা দেখি যে আপনাতেই সেখানে আলোটা ইলেকট্রিক ইস্ত্রির উপরে একটা ইন্ডিকেটর থাকে, সেটা নেমে যাচ্ছে। তখনই আমরা বুঝতে পারি যে সেটা ম্যাক্সিমাম টেম্পারেচার গেইন করেছে। কারণ ম্যাক্সিমাম টেম্পারেচার হলে ওর ভেতরে এরকম একটা স্বয়ংক্রিয় সুইচ দ্বিধাতব পাত সিস্টেম থাকে, সেটা এরকম করে বেঁকে যায়, তার ফলে সেখানে আর কারেন্ট যায় না। তারপরে একটু ইস্ত্রিটাকে ব্যবহার করার ফলে আবার উষ্ণতা কমে যায়, তখন আমরা এটা আবার অটোমেটিক জয়েন হয়ে যায়, তার ফলে আবার ওই দিক দিয়ে কারেন্ট যায়, ফলে হিটারটা গরম হতে থাকে, ইলেকট্রিক যে ইস্ত্রি সেটা গরম হতে থাকে। এইভাবে অটো কাট ইলেকট্রিক যে হিটার বা ইলেকট্রিক ইস্ত্রি, সেটাতে অটো কাট হয় এই স্বয়ংক্রিয় সুইচ অথবা দ্বিধাতব পাতের দ্বারা। আর কোনো জায়গায় যদি বাড়ি বা অন্য কোনো বিল্ডিংয়ে সেখানে উষ্ণতা বাড়লে অনেক সময় দেখা যায় কি, সেখানে তোমার দুর্ঘটনা ঘটার মানে একটা সংকেত পাওয়া যায়, যে কোনো কারণে উষ্ণতা হঠাৎ একটা ঘরে বেড়ে গেছে, তখন বুঝতে হবে সেই ঘরে হয় আগুন লেগেছে বা কিছু হয়েছে। তাহলে কি হবে, সেইটা দেখার জন্য সবসময় মানুষ তো সব ঘরে দেখতে পাচ্ছে না, এই কারণে সেখানে যেন একটা স্বয়ংক্রিয় অ্যালার্ম থাকে, সেটা বাজতে শুরু করে দেবে, এমনিতেই বাজতে শুরু করে দেবে। সেইটা কীরকমভাবে কাজ করে, সেখানেও এইরকম একটা সার্কিট থাকে, সেই সার্কিটটা উল্টো বরং, যে আমার এখানে প্রথমে অফ থাকে, প্রথমে ধরো দ্বিধাতব পাতটা জয়েন করা নেই, এবার এই দিকটা আলফা 1 আর এই দিকটা আলফা 2, এই দিকটা আলফা 1। এবারে যখন যখন প্রচুর গরম হলো, এখানে কি হবে, এখানে একটা অ্যালার্ম রেখে দাও, এখানে একটা একটা স্পিকার রেখে দাও। এবারে যখন এটা যদি আলফা 1 হয়, যখন উত্তপ্ত হচ্ছে, প্রচুর পরিমাণ উষ্ণতা বেড়ে যাচ্ছে, তখন এটা দ্বিধাতব পাতটা কোন দিকে বাঁকবে, এই দিকে বেঁকে যাবে। এই দিকে বাঁকা মানে কি, এইখানে এসে টাচ করবে, এইখানে এসে টাচ করে যাবে, তখন অ্যালার্মটা কিন্তু বাজতে শুরু করবে। অর্থাৎ থার্মোস্ট্যাট, অর্থাৎ উষ্ণতার এলোমেলো হচ্ছে কি না সেটা বোঝার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে আমরা থার্মোস্ট্যাট যন্ত্র বলি। সেটাতেও আমরা এই কঠিনের প্রসারণকে কাজে লাগাই, এবং সেটা দ্বিধাতব পাতের মাধ্যমে হয়ে থাকে। তাহলে কঠিনের প্রসারণে আমরা অনেকগুলো প্রয়োগ দেখলাম, যেমন হচ্ছে রেল লাইনের ক্ষেত্রে দেখলাম, যেমন আমরা ব্রিজের ক্ষেত্রে দেখলাম, আরও অনেক প্রয়োগ আছে। তোমরা এই প্রয়োগগুলো যদি ভালো করে বুঝতে পারো, ধারণা তৈরি করতে পারো, এর সিমিলার কোনো জায়গায় তোমরা এই ধারণাটাকে সহজেই প্রয়োগ করতে পারবে। যেমন ধরো একটা
কাঁচের শিশিতে একটা ছিপি আছে ধাতুর, তার শীতকালে ওই ধাতুটা খুব আটকে গেছে, ধাতুর ছিপিটা আটকে গেছে, খোলা যাচ্ছে না। তখন তুমি কি করবে না, তুমি ওই ছিপিটা, যে ধাতব ছিপিটার গায়ে একটুক্ষণ হাত চেপে রাখো। তাহলে তোমার শরীরের টেম্পারেচারটা শীতকালে ওই ধাতুর থেকে বেশি, শরীর থেকে কিছুটা তাপ ওই ধাতব ছিপিটা নিয়ে নেবে, ফলে ধাতব ছিপিটা কিছুটা প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হলে তাকে কিন্তু খোলা সহজ হয়ে যাবে। যখন কাঁচের শিশিতে ধাতব ছিপি আটকে যায়, তখন আমরা কি হয়, সেই ছিপিটাকে হালকা করে একটু গরম করে নেব। বেশি গরম করলে তো আবার কাঁচটাই ফেটে যেতে পারে, এই জন্য হালকা করে একটু আমরা গরম করে নেব। অথবা আমরা একটু হাতের গরম যদি ভালো করে এই ছিপিটার উপর দিয়ে রাখি, তাহলেও দেখা যায় যে এই ছিপিটাকে সহজে খোলা যাচ্ছে। তাহলে কঠিন পদার্থের প্রসারণে কিন্তু এই প্রয়োগগুলো বা এই ব্যাখ্যাগুলো আমরা কঠিন পদার্থের প্রসারণের কনসেপ্ট থেকে বা কঠিন পদার্থের যে প্রসারণের যে সূত্র, সেই সূত্র থেকে করতে পারি। দেখো, তাহলে এই সূত্রটা দিয়ে আমরা প্রবলেম করলাম। এছাড়া আরেকটা সূত্র আছে, দেখো, আলফা সি আর আলফা এফ। আলফা সি আর আলফা এফ এই জিনিস দুটো জেনে রাখতে হবে, এদের মধ্যে রিলেশন জেনে রাখতে হবে। ধরো একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমাকে বললো যে 9 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এটা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, আলফা সি 9 না 5 ইন্টু দেওয়া থাকে, আলফা সি দেওয়া আছে বা 9 ইন্টু দেওয়া আছে, আলফা সি দেওয়া আছে 9 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তোমাকে বলবে না, ফারেনহাইট স্কেলে আমি জানতে চাই। তাহলে তুমি কি করবে, এটাকে ফারেনহাইট স্কেলে নিয়ে যেতে গেলে আলফা এফ লিখতে হবে। আলফা এফ সমান কি, দেখো, আলফা সি সমান 9/5 ইন্টু, এখানে লেখো আলফা সি, তুমি জানো আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ। তাহলে আলফা এফ সমান কি লিখবে, উল্টোটা হবে, এটা এদিকে চলে গেলে 5, এটা নিচে নামবে, বাই 9 আলফা সি, 5/9 আলফা সি। তাহলে 5/9 ইন্টু এইটা 9 × 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে এখন 9 9 কেটে যাবে, 5 × 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এইভাবে তোমাদেরকে কিন্তু বের করতে হতে পারে যে কখনো সেলসিয়াস স্কেলে আলফার মান দেওয়া আছে, তোমাকে ফারেনহাইট স্কেলে আলফার মান বের করতে দেবে, তখন তুমি জাস্ট এইভাবে বের করতে পারবে, কারণ তোমার এই সম্পর্কটা জানা রয়েছে। এছাড়াও তোমাকে দেওয়া থাকলো যে না, আলফা এফ দেওয়া আছে, ফারেনহাইট স্কেলে একটা ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 15 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে আলফা সিটা কত, আলফা সিটা তোমাকে বের করতে হবে। তখন তুমি কি করবে, যে আলফা সি সমান হচ্ছে 9/5 ইন্টু আলফা এফ, আমরা জানি এই সূত্রটা তো আমরা জানি। তাহলে 9/5 ইন্টু 15 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দেখো, ডিগ্রি ফারেনহাইট ছিল, ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে হয়ে যাবে। তাহলে 5 × 3 = 15, 9 × 3 = 27, 27 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এইভাবে আমরা খুব সহজ এই দুটো সহজ সূত্রের থেকে আমাদের প্রবলেম পরীক্ষায় জানতে চাইতে পারে, কোনো সমস্যা কোনো দিতে পারে, কোনো কোশ্চেন দিতে পারে, সহজেই আমরা এই সূত্র দুটোকে অ্যাপ্লাই করতে পারবো। এবারে তরলের প্রসারণের ঘটনা তো বলাই আছে, তরলের প্রসারণটা অনেক বেশি হয়, সেখানে আপাত প্রসারণ থাকে আর প্রকৃত প্রসারণ থাকে। আপাত প্রসারণ সমান ডেল্টা ভি রিয়েল সমান হচ্ছে ডেল্টা ভি অ্যাপারেন্ট বাই ডেল্টা ভি অফ সলিড, পাত্রের প্রসারণ। এবার এটাকে যদি প্রত্যেকটা প্রসারণ, আমি যে আগে যে এই ছবিটা এঁকেছিলাম, সেখানে যদি আমি এইটাকে খুব সরু ধরি, তাহলে এর আয়তন যা, পাত্রের আয়তন যা, পাত্রের মধ্যে যে তরল রয়েছে তারও আয়তন তা, তাহলে এই আয়তনের তরলের প্রসারণ হলো, তাহলে একক আয়তনের প্রসারণ কি হবে, ডেল্টা ভি বাই ভি। তাহলে সবগুলোকে আমি ভি দিয়ে ভাগ করতে পারবো, আমার এই রিলেশনটা আগে পেয়েছিলাম, সেখান থেকে আমি কি করব, এবারে ভাগ করে দেবো ভি দিয়ে প্রত্যেকটাকে। এই ভিটা কি, পাত্রের আয়তন বলতে পারো, তরলের আয়তন বলতে পারো। পাত্রের আয়তন আমি এখানে বলবো তরলের আয়তন, এখানে বলবো তরলের আয়তন। এবারে এখানে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলেই যদি এটা হয়, এবারে আমি যদি প্রত্যেকটাকে টি দিয়ে ভাগ করি, তাহলে এইটা পাবো। আমি তো সবগুলোকে একই দিয়ে ভাগ করছি, কোনো তো ভুল লেখা হয়নি। কিন্তু কেন ভাগ করলাম, দেখো, আমরা জানি একক আয়তনে
উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে আয়তন বৃদ্ধি হয় সেটাই হলো তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা একটু আগে পড়েছি, আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা এবার পড়ব। দেখো, আয়তন, একটা ব্লক, একটা কঠিন পদার্থ আছে, তার আয়তন ধরো ভি। এবারে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হবে, তার আয়তনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বেড়ে যাবে, সে এইরকম হয়ে গেল, বেড়ে গেল। তাহলে এই যে আয়তন বৃদ্ধি পেল, এটা যদি ডেল্টা ভি হয়, তাহলে একক আয়তনে আয়তন বৃদ্ধি কত, ডেল্টা ভি বাই ভাই ভি। একক উষ্ণতায় আয়তন বৃদ্ধি কত, ডেল্টা ভি বাই ভি ইন্টু টি। এইটাকে বলা হচ্ছে তার গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এইখানে আমরা ডেল্টা ভি রিয়েল বাই ভি ইন্টু টি, সেটাকে আমি কি লিখবো, গামা রিয়েল, হচ্ছে গামা রিয়েল। আর এখানে কি লিখবো, গামা অ্যাপিয়ারেন্ট প্লাস গামা সলিড। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলটিকে যে পাত্রে রাখা আছে সেই কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর এখানে আপাত আয়তন বলছি না, কারণ তরলের তো শুধু আয়তন প্রসারণ হয়, এই কারণে এটাকে বলা হয়, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক। আর এটা হচ্ছে কি, পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক। এগুলো সবই আয়তন প্রসারণ গুণাঙ্ক। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক, আর এটা হচ্ছে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইগুলোর মধ্যে সম্পর্ক তোমাদেরকে মনে রাখতে হবে। আর তরলের প্রসারণের প্রয়োগ তো তোমরা দেখেছো, তোমরা শুনলে যে আমরা থার্মোমিটার যন্ত্রে তরলের প্রসারণ দেখি, এছাড়াও অনেক অনেক জায়গায় রয়েছে। আর গ্যাসীয় পদার্থের প্রসারণ দেখেছো কি, ভি ইকুয়ালস টু ভি জিরো ইন্টু 1 প্লাস গামা ইন্টু টি। এইটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক। কেন, দেখো ভি মাইনাস ভি জিরো করে দাও, তুমি এখানে আর একটা স্টেপ লেখো, ভি ইকুয়ালস টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু গামা ইন্টু টি। তাহলে এখানে যদি এটাকে নিয়ে চলে আসো, ভি মাইনাস ভি জিরো ইন্টু সমান ভি জিরো ইন্টু গামা ইন্টু টি, তাহলে এইটা হচ্ছে কি, প্রাথমিক আয়তন ভি জিরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে ভি মাইনাস ভি জিরো মানে কি, ডেল্টা ভি, আয়তন বৃদ্ধি, সমান হবে ভি জিরো ইন্টু গামা ইন্টু টি। তাহলে অতএব গামা সমান আমি কি লিখতে পারবো, ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু টি। তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যদি জানতে চায়, সেই আয়তন গুণাঙ্কের সংজ্ঞা আমাদেরকে দিতে হবে, কিন্তু এর মান আমরা জানি 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এর মান আমরা জানি। কিন্তু আমাদের সংজ্ঞা যদি জানতে চায়, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, গ্যাসের ক্ষেত্রে এই 0 ডিগ্রি কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যায়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধিতে প্রাথমিক আয়তনের যত অংশ আয়তন বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ওই গ্যাসের কথাটা এখানে কিন্তু বলা হয় না, তোমরা বইগুলোতে দেখবে এমনি গ্যাসের বলা আছে। তার কারণ হলো যে গ্যাসীয় পদার্থ, আগেই আমি বলেছি যে প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ, আদর্শ হোক আর বাস্তব হোক, প্রত্যেকটাকে আদর্শ গ্যাস হিসাবে আমরা ট্রিট করি, এবং প্রত্যেক ক্ষেত্রেই এই গামার মানটা 1 ধরা হয়। এই কারণে আমরা বলবো যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন, তার যত অংশ আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কটা খুব গুরুত্ব দিয়ে তোমরা বই থেকে মুখস্থ করবে, কারণ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস কথাটা যদি না দাও তাহলে কিন্তু ভুল থেকে যাবে, পরীক্ষায় কিন্তু নম্বর এর জন্য দেওয়া যাবে না। এছাড়াও আমরা একটা প্রসারণের কথা আলোচনা করিনি, সেটা কি না, আমরা দেখেছি দৈর্ঘ্য প্রসারণ দেখেছি। এদিকে ধরো এল ছিল, এখানে ধরো বি ছিল, প্রস্থ ব্রেথ, দৈর্ঘ্য আর প্রস্থ, এরকম একটা পাত, ধাতুর পাত আমি নিয়েছি, যার দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি। এর উষ্ণতা বাড়লে কি হবে, তাপে তাপ নিলে এর উষ্ণতা বাড়বে। তাপীয় প্রসারণে আমরা দেখেছি কি, দৈর্ঘ্য বাড়ে, তাহলে এখানে এলটার জায়গায় এল ড্যাশ হয়ে গেল। তাহলে এটাও তো একটা দৈর্ঘ্য, প্রস্থ বলছি বটে, এটাও তো একটা দৈর্ঘ্য, তাহলে বিটা বি ড্যাশ হয়ে যাবে। তাহলে এদিকেও দৈর্ঘ্য বাড়লো, এদিকেও দৈর্ঘ্য বাড়লো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুটোই বাড়লো, তার মানে তার ক্ষেত্রফল বাড়বে। আগের ক্ষেত্রফল ছিল কি, এল ইন্টু বি, এখনকার ক্ষেত্রফল কি হবে, এ ড্যাশ ইকুয়ালস টু এল ড্যাশ ইন্টু বি ড্যাশ।
ঠিক কি না? তাহলে ক্ষেত্রফল বাড়বে। তাহলে কঠিনের ক্ষেত্রে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা, সেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কি? সেখানে আমরা দেখব বিটা ইকুয়ালস টু ডেল্টা এ বাই এ ইন্টু টি। অর্থাৎ একক ক্ষেত্রফলের বৃদ্ধিতে কোনো একটা ধাতব পাতের বা কোনো একটা পাতের একক ক্ষেত্রফল বৃদ্ধিতে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তার যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে বলা হয় তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এরও একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। প্রত্যেকটা প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ হোক বা আয়তন প্রসারণ হোক বা দৈর্ঘ্য প্রসারণ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সকলেরই একক কিন্তু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স দেওয়া হয়, আর কোনো কোনো ক্ষেত্রে ডিগ্রি ফারেনহাইট ইনভার্সও দেওয়া হয়ে থাকে। এটাকে আমি ডিগ্রি সেলসিয়াস ইনভার্সকে আমি কেলভিন ইনভার্সে লিখতে পারি, কারণ 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি যা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি তা। এই কারণে এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের এককও কেলভিন ইনভার্স, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককও কেলভিন ইনভার্স, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক বিটা দিয়ে লেখা হয় তার এককও কেলভিন ইনভার্স, আর আয়তন প্রসারণ গুণাঙ্কের এককও কেলভিন ইনভার্স। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের একক কিন্তু এসআই একক কেলভিন ইনভার্স। এবার এই বিটাটার ভ্যালু কত? বিটাটার ভ্যালু আলফার সঙ্গে রিলেশন আছে। এটাকে যদি আমরা বের করি এল ড্যাশ ইকুয়ালস টু কি? আমরা দেখেছি যে প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয় তাহলে তার সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা পাচ্ছে এল ইন্টু আলফা ইন্টু টি। একটু আগেই আমরা এখানে সূত্রটা লিখেছিলাম স্মল এল ইকুয়ালস টু এল ইন্টু আলফা ইন্টু টি। এখন এই এলটাকেই আমরা স্মল এল ধরেছি, কারণ এখানে লেন্থটা এল ধরেছি, এটাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে এল আলফা টি। তাহলে এখানে এল ড্যাশটা কি হলো? এল প্লাস এল আলফা টি। এটা ছিল দৈর্ঘ্য, বৃদ্ধি পেল এল এটা, তাহলে এল ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে একইভাবে প্রস্থটাও বাড়বে, বি ড্যাশ ইকুয়ালস টু হবে বি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এল ড্যাশ ইন্টু বি ড্যাশ কী হবে? এখানে যদি আমি একটু মুছে দিই তাহলে কি হবে? এই ড্যাশ আমি লিখতে পারবো এল ড্যাশ ইন্টু বি ড্যাশ। এল ড্যাশ সমান কী হবে? এল ইন্টু 1 প্লাস আলফা টি, আর বি ড্যাশ ইকুয়ালস টু কী হবে? বি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এল ইন্টু বি ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার, এটা ইন্টু এটা, এটা স্কোয়ার। এবার এল ইন্টু বি সেটা কি হবে? প্রাথমিক ক্ষেত্রফল এ ইন্টু 1 প্লাস, এটা কি হবে? এটা স্কোয়ার করলে কি হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার 1 স্কোয়ার 1, 2ab 2 ইন্টু 1 ইন্টু এটা আলফা টি প্লাস বি স্কোয়ার আলফা স্কোয়ার টি স্কোয়ার। এই আলফা স্কোয়ার টি স্কোয়ারের ভ্যালুটা কিন্তু খুবই কম। তোমরা একটু আগে দেখেছো আমি বিভিন্ন ক্ষেত্রে লিখেছিলাম 10⁻⁻6 অর্ডারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলোর ভ্যালু হয়, তার স্কোয়ার করে দিলে বুঝতে পারছো তো 10⁻12 হয়ে যাবে। তার সঙ্গে যদি 10 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 100 ডিগ্রিও তুমি গুণ করো 10⁻10 হয়ে যাচ্ছে। তাহলে 10⁻10 ধরো 5 ইন্টু 10⁻10 মানে কি 0.0000 নটার পরে 5, তার সঙ্গে তুমি ধরো 0.00005 যোগ করছো, তাহলে কি তুমি কি করবে? 0.0005 আবার জিরো, অনেকগুলো জিরোর পরে 5, তাহলে তুমি এই 5টা কি নেবে? নেবে না। তাহলে এই কারণে তোমার কিন্তু এখানে এই টার্মটা বাদ দেওয়া হয়। আবারও আমি এটাকে আরেকবার বুঝিয়ে বলি যে ধরো আলফার মান 10⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, কোনো বস্তুর উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তাহলে আলফা ইন্টু টি কত হবে? 10⁻4, তাহলে হবে 10⁻4 মানে কি 3টে 0 1। এবার আলফা স্কোয়ার টি স্কোয়ার কত হবে বলো তো? আলফা স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, আলফা স্কোয়ার হবে 10⁻12 ইন্টু টি স্কোয়ার কী হবে? 100 স্কোয়ার। 100 স্কোয়ার মানে কি 10⁻, এখানে দেখো এখানে 10⁻, হচ্ছে 100 স্কোয়ার মানে 10⁻4, তাহলে 10⁻8 মানে একের পরে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 1, এত এইটার সঙ্গে তুমি এইটা যোগ করবে, যোগ করলে যে যোগফলটা আসবে সেটা কি আসবে না দশমিক, এটা দেখা যাচ্ছে, হ্যাঁ 0.0001, এখানে আরও অনেকগুলো শূন্যর পরে 1, তাহলে স্বাভাবিকভাবে তুমি অ্যান্সারে কি এই শূন্যগুলো নাও না। এই কারণে এখানে আলফা স্কোয়ার টি স্কোয়ারটাকে নেগলেক্ট করতে হবে। তাহলে আমি যদি এটাকে নেগলেক্ট করি এ ইন্টু কী হবে? 1 প্লাস 2 আলফা টি হবে। তাহলে এ ড্যাশ ইকুয়ালস টু আমি পেলাম কি, এটাকে যদি গুণ করি এ প্লাস এ ইন্টু 2 আলফা ইন্টু টি। তাহলে এ ড্যাশ থেকে
এ যদি বাদ দিই তাহলে কি হবে এ ইন্টু 2 আলফা ইন্টু টি। এবারে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বসাই, এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বসাই, যে একক ক্ষেত্রফলের যে ক্ষেত্রফল বৃদ্ধি, এখানে এ ড্যাশ মাইনাস এ সমান হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, ডেল্টা এ সমান হবে এ ইন্টু 2 আলফা ইন্টু টি। এবারে এ ডেল্টা এ বাই এ টি সমান কি হবে 2 আলফা। কেন আমি এটা লিখলাম না, এ ইন্টু টি আর উপরে ডেল্টা এ, একক ক্ষেত্রফলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে, অর্থাৎ এই ক্ষেত্রফলটা যদি একক হয় 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তখন ডেল্টা এটাকে কি বলবো, সেটাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বিটা সমান ডেল্টা এ বাই এ ইন্টু টি। একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, একক ক্ষেত্রফলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে আমরা ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলি। তাহলে এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো বিটা, বিটা ইকুয়ালস টু 2 ইন্টু আলফা। একইভাবে গামা ইকুয়ালস টু আমি 3 ইন্টু আলফা পাবো, সেটাও প্রমাণ করা যায়। তোমাদের শুধু মনে রাখতে হবে, প্রমাণ কিন্তু পরীক্ষায় দেয় না, আমি তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য আমি একটা প্রমাণ করে দিলাম যাতে তোমাদের ফিল করতে সুবিধা হয়। আবারও আমি বলছি যে এই সূত্রগুলো তোমরা শুধু মনে রাখলেই চলবে। তাহলে তোমরা দেখো আলফা সমান কি পেলে, 2 আলফা সমান বিটা, তাহলে আলফা সমান কি পাবে বিটা বাই 2। আবার গামা সমান কি 3 আলফা, তাহলে আলফা সমান হচ্ছে গামা বাই 3। তাহলে আলফা সমান তুমি লিখতে পারবে কি বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। আলফাটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আলফা বাই 1 সমান হচ্ছে বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3। তাহলে এই আলফা বিটা আর গামা এর অনুপাত কি হয়, আলফা ইস টু বিটা ইস টু গামা সমান হয় কত 1:2:3। কখনো কখনো এমসিকিউতে দিয়ে দেয় যে আলফা বিটা এবং গামা এর অনুপাত উমুক উমুক উমুক, তখন তোমরা এটা লিখতে পারবে, অথবা বলবে নিচের কোন সম্পর্কটি সঠিক দিয়ে আলফা বিটার মধ্যে সম্পর্ক দিয়ে দেবে। কোনো জায়গায় 4টে অপশান বিভিন্ন রকমভাবে দিতে পারে, তবে তোমাদেরকে সব রকমভাবে তৈরি থাকতে হবে। এখানে যদি 6 দিয়ে গুণ করো প্রত্যেকটাকে, তাহলে 6 আলফা সমান হবে 3 বিটা সমান হচ্ছে 2 গামা। এইরকমও সম্পর্ক থাকে, নানা রকম সম্পর্ক, এইভাবে সম্পর্ক, এইভাবে সম্পর্ক, এইভাবে সম্পর্ক, সব রকম সম্পর্ক তোমরা মনে রাখবে। তোমরা অবশ্যই এটা ভিডিওটাকে পজ করে এই সম্পর্কগুলো খাতায় লিখে নেবে। প্রত্যেকটা অংশ যখন আমি ভিডিওতে এটা দেখাচ্ছি তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা অংশ তোমরা দেখে নেবে, প্রত্যেকটা জায়গায় তোমরা ছবিটা পজ করে তোমরা নোট করবে, যখনই তোমরা ভিডিও দেখবে নোট করে করে এইগুলো করে থাকবে। ঠিক আছে, তাহলে আলফা বিটা গামার মধ্যে আমরা সম্পর্ক দেখলাম। ধরো তোমাকে দিয়ে দিল যে একটা পদার্থের লোহার দৈর্ঘ্য ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিল 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বিটা, তাহলে এর গামা কত? একটা পদার্থের বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিচ্ছে 18 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে গামা কত? তাহলে গামা বিটা যদি দেওয়া থাকে, প্রথমে সেখান থেকে আমি আলফা পেয়ে যাব, বিটাকে 2 দিয়ে ভাগ করলে আলফা পাওয়া যায়, তাহলে বিটা বাই 2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আবার গামা কি করে পাবো না, 3 দিয়ে গুণ করলে আলফার সঙ্গে গামা পাই, তাহলে 9 এর সঙ্গে 3, 3 × 9 10⁻⁻6, তাহলে 9 × 3 = 27 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এইভাবে আলফা বিটা গামার মধ্যেও সম্পর্ক অনেক সময় পরীক্ষায় জানতে চায়। তোমরা এইভাবে নিজেদেরকে তৈরি করো যে আলফা বিটা গামা তাপের কোনো বস্তুর তাপীয় প্রসারণ, বিভিন্ন পদার্থের তাপীয় প্রসারণ, সেখানে কোন কোন পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে আপাত প্রসারণ আসে, কোন অবস্থায় আপাত প্রসারণ প্রসঙ্গটাই আসে না, আর কোন অবস্থায় আপাত প্রসারণ থাকলেও সেটা নগণ্য ধরা হয়, এই সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। প্রসারণের বিভিন্ন প্রয়োগ আসতে পারে, প্রসারণের বিভিন্ন ফর্মুলা আসতে পারে, আলফা বিটা গামা রিলেশন আসতে পারে, আলফা বিটা গামার মান কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও আসে, অর্থাৎ গ্যাসের প্রকৃতি বা তরলের প্রকৃতি বা কঠিনের প্রকৃতি কিসের উপর নির্ভর করে সেগুলো আসতে পারে। এককের পরিবর্তনে আলফা বিটার মান কী রকম পরিবর্তন ঘটে সেগুলো আসতে পারে। অর্থাৎ তাপীয় প্রসারণের ব্যাপারে যাবতীয় যা আমি আলোচনা করলাম
তোমরা ভালো করে বই থেকে পড়বে, টেক্সট বইটা ভালো করে পড়বে, খুঁটিয়ে পড়বে। একই কথাই লেখা আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওটা করা হলো। তোমরা ভালো থেকো, তোমাদের এই পড়াশোনার যে প্রস্তুতি পর্ব চলতে থাকুক। অল দ্য বেস্ট।